হ্যালো ক্লাস, চলে এলাম কার্যক্ষমতা শক্তি টপিকের আমাদের দ্বিতীয় ভিডিও নিয়ে। তো শুরু করছি আজকের টপিক, ক্ষমতা ও শক্তি। দেখো, ক্ষমতা বা পাওয়ার কি? সময়ের সাপেক্ষে কার্য করার হারকে আমরা ক্ষমতা বলি। যেমন আমি ধরো যে কোনো একটা নির্দিষ্ট ভারী বস্তুকে 5 সেকেন্ড সময়ে 10 মিটার নিয়ে গেলাম। তো 10 মিটার নিয়ে গেলে আমার হচ্ছে কি, যখন বস্তু স্মরণ হচ্ছে তখন আমার কৃতকার্য সম্পন্ন হবে। এবার সেটাই হচ্ছে আমাদের যে সময়ের সাপেক্ষে কৃতকার্য, তাকে আমরা ক্ষমতা বলি। যেমন সেই আমি এক্ষেত্রে যে আমার কৃতকার্য হলো 5 সেকেন্ডের মধ্যে যতটুকু কৃতকার্য হয়েছে, প্রতি একক সময় যে কৃতকার্য তাকেই ক্ষমতা বলা হবে। দেখো, অর্থাৎ পাওয়ার অর্থাৎ ক্ষমতা, যাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, সেটা কি হবে? কৃতকার্য বাই সময়, তাই তো? এই ক্ষেত্রে দেখো, জানা ছিল আমাদের কৃতকার্য অলরেডি একটা স্কেলার রাশি, সময় নিজেও স্কেলার রাশি, অর্থাৎ এই সম্পূর্ণ পাওয়ার যেটা, সেটা নিজেও কিন্তু একটা স্কেলার রাশি হবে। ক্লিয়ার? স্কেলার রাশি। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, দেখো ক্ষমতা যেটা ছিল এফ ইন্টু এস, ক্ষমতাকে আমরা এফ ইন্টু এস লিখতে পারি। তো এস বাই টি অর্থাৎ দূরত্ব, তাকে সময় দিয়ে যখন ভাগ করা হয় তখনই তো তাকে আমরা বেগ বলি। অর্থাৎ ক্ষমতা মানে যেটা কৃতকার্য বাই বেগ সময় ছিল, সেটা বল গুণ সরণ বাই আমরা সময় বলতে পারি। এখানে সরণ বাই সময়, সেটাই তো হয়ে যায় আমাদের বেগ। তাহলে ক্ষমতাকে আমরা কিন্তু এফ ইন্টু ভিও বলতে পারি। অর্থাৎ ক্ষমতা সমান সমান প্রযুক্ত বল গুণ বেগ। তো এই ক্ষেত্রে আমাদের যেটা চলে আসছে, ক্ষমতা, প্রযুক্ত বল এবং বেগের মধ্যে সম্পর্ক। অর্থাৎ দুটি সম্পর্ক পাওয়া গেল, একটা পি সমান সমান ডাব্লিউ বাই টি এবং আরেকটি পি সমান সমান এফ ইন্টু ভি। বোঝা গেল? এর থেকে আমরা নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে ক্ষমতার একক সম্পর্কে। তো ক্ষমতার একক কী কী? দেখো, আমরা যদি ক্ষমতার পরম এককে যাই, সিজিএস এবং এসআই পদ্ধতিতে আমরা যে কোনো রাশির একক বের করে থাকি। তো সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক যদি বলি, কৃতকার্য সিজিএস পদ্ধতিতে একক ছিল আর, যা সময় দ্বারা ভাগ করলে ক্ষমতা হয়ে যায়, অর্থাৎ আর পার সেকেন্ড। এসআই পদ্ধতিতে যদি বলি, ক্ষমতার একক ছিল হচ্ছে জুল, সেটাকেও সময় দিয়ে ভাগ করলে চলে আসছে। এসআই পদ্ধতিতে আমাদের ক্ষমতার পরম একক, তাহলে এই চলে এলো ক্ষমতার পরম একক সিজিএস পদ্ধতিতে এবং এসআই পদ্ধতিতে, তাই তো? অভিকর্ষীয় এককের কথা যদি এবার বলি, ঠিক একই রকম কথা। অভিকর্ষীয় একক ক্ষমতার যদি বলা হয়, তাহলে প্রথমে আমাদের মনে রাখতে হবে অভিকর্ষীয় একক কৃতকার্যের কি ছিল। দেখো, কৃতকার্যের যে অভিকর্ষীয় এককগুলো ছিল, সেটা ছিল হচ্ছে গ্রাম সেমি সিজিএস পদ্ধতিতে, তাকে সময় দ্বারা ভাগ করলাম, হয়ে গেল আমাদের ক্ষমতার একক। এসআই পদ্ধতিতে যদি যাই, কিলোগ্রাম মিটার এবং তাকে সময় দিয়ে ভাগ করা হলে হয়ে গেল আমাদের এসআই পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষীয় একক। তোমরা যারা জানো না, সময়ের সিজিএস এবং এসআই একক দুটোই কিন্তু সেকেন্ড। ক্লিয়ার? মনে থাকবে। এরপর খুব গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সেটা জানতে হবে আমাদের ক্ষমতার পরম একক সম্পর্কে, ক্ষমতার ব্যবহারিক একক সম্পর্কে। তো ব্যবহারিক একক বলতে কি বোঝায়? যে এককগুলো সাধারণত আমরা ব্যবহার করে থাকি, বিভিন্ন কার্যে বিভিন্ন সময়ে আমরা ব্যবহার করে থাকি। যেমন এই ক্ষমতার পরম একক সিজিএস ও এসআই পদ্ধতিতে আর এবং জুল। দেখো এখানে আরেকটা বলে রাখি আমি, জুল পার সেকেন্ড, তাকেই কিন্তু আমরা এখানে ওয়াট বলি। জুল পার সেকেন্ডকে কিন্তু ওয়াট বলা হয়। তো এসআই পদ্ধতিতে এই ওয়াট বা যার আরেকটু বড় ভার্সন অর্থাৎ কিলোওয়াটের কথা যদি বলি, সেটাই কিন্তু এসআই পদ্ধতিতে আমাদের ক্ষমতার ব্যবহারিক একক হয়। আর এফপিএস পদ্ধতি, যে এফপিএস পদ্ধতিতে আমরা ক্ষমতার জন্য যে এককটা ব্যবহার করে থাকি, তা তোমাদের প্রায় সবারই পরিচিত। সেটা কি? হর্স পাওয়ার, এইচপি বা হর্স পাওয়ার। এই হর্স পাওয়ার এর সঙ্গে ওয়াটের কিন্তু একটা খুব ভালো সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? মনে রাখবে, 1 হর্স পাওয়ার সমান সমান হচ্ছে 746 ওয়াট। বোঝা গেল? 1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট। বোঝা গেল? নেক্সট আসছে ক্ষমতার মাত্রা। আবার একই কথা, এই সম্পর্ক দিয়ে আমাদের চলে আসবে সবটাই। তাহলে ক্ষমতার মাত্রা যদি বলি, অর্থাৎ পি এর মাত্রা যদি বলি, সেটা কার কার মাত্রা দিয়ে তৈরি হবে? সেটা তৈরি হবে হচ্ছে কৃতকার্যের মাত্রা এবং সময়ের মাত্রা। তো এই ক্ষেত্রে কৃতকার্যের মাত্রাটা কি? কৃতকার্যের মাত্রা ছিল হচ্ছে এম এল স্কোয়ার টু দি পাওয়ার -2, তাই তো? এবং সময়ের মাত্রা আমরা জানি সেটা কি। তাহলে একসঙ্গে মিলে কি তৈরি হচ্ছে? এম এল স্কোয়ার টু দি পাওয়ার -3 হয়ে গেল আমাদের ক্ষমতার মাত্রা। ক্লিয়ার? টপিক শক্তি। দেখো, শক্তি কোনো বস্তুর সামগ্রিক কার্য করার সামর্থ্য যেটা, সেটাকে আমরা শক্তি বলে থাকি।
অর্থাৎ সামগ্রিক কৃতকার্যের পরিমাণ। মানে এই শক্তি বিষয়টা বা শক্তি রাশিটি এটি কিন্তু কৃতকার্যেরই অনুরূপ, তাই তো? শক্তি কৃতকার্যের অনুরূপ কেন? দেখো, আমরা কোনো একটা বস্তুকে যখন একটি নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করে তার স্মরণ ঘটাই, তাকে আমরা কৃতকার্য বলে থাকি। স্মরণ হলে তাকে কৃতকার্য বলে। এবার এই স্মরণের পরিমাণ, সেটাই কিন্তু শক্তি। অর্থাৎ শক্তির পরিমাণ আর কৃতকার্য বিষয়টা একই জিনিস। দেখো, যেহেতু শক্তি আর কৃতকার্য একই জাতীয় রাশি, এদের একক এবং মাত্রাগুলো একই হবে। অর্থাৎ কৃতকার্যের যেটা একক ছিল সেটা সিজিএস ও এসআই পদ্ধতিতে যদি বলি, সিজিএস পদ্ধতিতে আমাদের ছিল হচ্ছে আর্ক, এবং এসআই পদ্ধতিতে যদি বলা হয় সেটা ছিল হচ্ছে জুল, তাই তো? অনুরূপভাবে শক্তি কৃতকার্যের যদি মাত্রা বলা হয়, সেই কৃতকার্যের মাত্রা সেটা ছিল হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাই শক্তিরও মাত্রা কৃতকার্যের মতো এই একই হবে, এবং শক্তির এককও কৃতকার্যের মতো একই হবে। বোঝা গেল? দেখো, আমাদের এই ক্ষেত্রে যেটা জানতে হবে সেটা হচ্ছে কোনো বস্তুর মধ্যস্থিত যে শক্তি, অর্থাৎ কোনো বস্তুর মধ্যে যে শক্তি থাকে সেই শক্তিটা কত ধরনের। দেখো, মূলত বস্তুর মধ্যে আমরা মোট 8 ধরনের শক্তি পাই। কি কি? যান্ত্রিক শক্তি, অর্থাৎ বস্তু যে অবস্থায় রয়েছে, বস্তুর অবস্থা ধরুন আমরা যে যে শক্তি তার মধ্যে থেকে পাবো। দ্বিতীয়ত তাপ শক্তি, অর্থাৎ বস্তুকে যখন দহন করানো হবে সেই দহনের মাধ্যমে বা দহনের ফলে আমরা তার মধ্যে যে শক্তি পাই সেটা হবে তার থেকে পাওয়া তাপ শক্তি। একই রকমভাবে রাসায়নিক শক্তি, অর্থাৎ তার মধ্যে থাকা যে রাসায়নিক প্রপার্টিসগুলো আছে সেগুলোর থেকে আমরা যে যে শক্তি পেতে পারি। অনুরূপভাবে তড়িৎ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি এবং পারমাণবিক শক্তি। তো এই হলো কোনো বস্তুর মধ্যে অবস্থিত বিভিন্ন প্রকারের শক্তি, যা মূলত আমরা দেখতে পারি যে 8 রকমের শক্তি পাওয়া যায়। মূল বিষয় আমাদের যা জানতে হবে সেটা হচ্ছে এখানে এই যান্ত্রিক শক্তি সম্পর্কে। দেখো, সাধারণ অবস্থাতে আমরা বস্তুকে কিন্তু দুরকম ভাবে দেখতে পারি। কিরকম? বস্তুটি হয় স্থির অবস্থায় আছে, না হলে বস্তুটি গতিশীল আছে। তো যখন বস্তুটি স্থির থাকবে তখন তার মধ্যে যে শক্তি পাওয়া যাবে সেটাকে আমরা বলতে পারি তার স্থিতি শক্তি। এবং যদি বস্তুটি গতিশীল অবস্থায় থাকে তার মধ্যে আমরা যে শক্তি পাবো সেটা হবে গতিশক্তি। এরকম, ধরো আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, একটা তীর কামান নিলাম, তীর ধনুক। তো যখন তীরের মধ্যে আমরা কামান লাগিয়ে তাকে টেনে ধরবো, টেনে ধরার সময় বস্তুটি স্থির রয়েছে, অর্থাৎ এখানে তীর যেটা আছে তীর কিন্তু স্থির রয়েছে, কিন্তু স্থির থাকার দরুন তার মধ্যে একটি শক্তির উৎপন্ন হয়, আর সেই শক্তিটাই হচ্ছে তার স্থিতিশক্তি, বা যাকে আমরা তার পোটেনশিয়াল এনার্জি বলতে পারি, পোটেনশিয়াল এনার্জি। আবার সেই তীরটাকে যখন আমি ছেড়ে দেবো, কামান থেকে তীর যখন বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার ফলে সেক্ষেত্রে যখন কামানটি গতিশীল হচ্ছে তখন তার মধ্যে যে শক্তি উৎপন্ন হবে সেটা হচ্ছে গতিশক্তি, অর্থাৎ যাকে আমরা কাইনেটিক এনার্জি বলে থাকি। বোঝা গেল? সিমিলার কাইনেটিক এনার্জির আরেকটা উদাহরণ যদি দিতে চাই আমি, ক্রিকেট খেলার মধ্যে যখন বোলার বল ছোড়ে, একটি নির্দিষ্ট দূরত্ব দৌড়ে এসে যখন বলটি ছুড়ে দেয়, তো বলটি যখন ছুড়ে দেওয়া হলো তার মধ্যে গতিশক্তি উৎপন্ন হলো। সেই গতিশক্তি গিয়ে যখনই ক্রিকেটের স্টাম্পে গিয়ে লাগে, স্টাম্পে লাগার ফলে স্টাম্প এর গুটি ছিটকে পড়ে। এক্ষেত্রে যা ঘটলো, দেখো, গতিশীল বল গিয়ে স্থির স্টাম্পের মধ্যে লাগলো, এক্ষেত্রে এই গতিশক্তির দরুনই কিন্তু স্টাম্পের গুটিটা ছিটকে গেছে। তাহলে সেটা কি হলো? প্রথম ক্ষেত্রে আমরা তীর কামানের ক্ষেত্রে যা জানলাম, সেটা স্থির ছিল কামান, ছেড়ে দেওয়া হলো, গতিশীল হলো, অর্থাৎ তার মধ্যে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হলো। বোঝা গেল? বল এর ক্ষেত্রেও তাই। তাহলে আমরা যদি স্থিতিশক্তি সম্পর্কে বলি, এই স্থিতিশক্তির পরিমাপ, দেখো, এই স্থিতিশক্তির যদি পরিমাপ বলা হয় সেটা কোথায় আছে, যেমন ধরো একটা বস্তুকে আমি উপরে নিয়ে ধরে রাখছি, যখন ধরে রেখেছি সেক্ষেত্রে যত উচ্চতায় রয়েছে যখনই তাকে ছেড়ে দেবো সেটা গতিশীল হবে, কিন্তু প্রথম দিকে স্থির ছিল। তো সেই স্থির থাকা বস্তুটির যে মধ্যে অবস্থিত স্থিতিশক্তি, সেটা বস্তুটির ভর, সেই স্থানের অভিকর্ষজ ত্বরণ, এবং বস্তুটিকে আমি কত উচ্চতায় রেখেছি সেই উচ্চতা, এই তিনটি রাশির উপর কিন্তু নির্ভরশীল হবে। অর্থাৎ স্থিতিশক্তির যদি পরিমাপ করতে হয় আমাদের কিন্তু mgh এর মাধ্যমে আমরা স্থিতিশক্তি পরিমাপ করতে পারবো। অন্যদিকে কোনো বস্তুর যদি মধ্যে গতিশীল অবস্থায় থাকা অবস্থায় বা গতিশীল থাকা অবস্থায় তার গতিশক্তি যদি আমরা পরিমাপ করতে যাই, তাহলে আমাদের এক্ষেত্রে বস্তুর গতি অর্থাৎ বেগের উপর নির্ভরশীল হবে। সেই বেগ বা গতিশক্তির কথা যদি বলি, সেটা হবে হচ্ছে 12 mv²। এটা হচ্ছে গতিশক্তি পরিমাপের রাশিমালা। বোঝা গেল? যদি স্থিতিশক্তির কথা বলি, সেই স্থিতিশক্তিকে আমরা আবার দুটি ভাগে ভাগ করতে পারি, এক অভিকর্ষীয় স্থিতিশক্তি এবং আরেক তার স্থিতিস্থাপক স্থিতিশক্তি। অভিকর্ষীয় স্থিতিশক্তি কোনটা? যেমন আমি বললাম বস্তুটিকে উপরে ধরে রেখেছি, ধরো আমার মার্কার আমি উপরে ধরে রেখে দিয়েছি, যখন ধরে রেখেছি এক্ষেত্রে তার মধ্যে যে স্থিতিশক্তি রয়েছে সেটা কিন্তু অভিকর্ষীয় স্থিতিশক্তি হবে। কেন? যখনই ছাড়বো এই অভিকর্ষজ বলের দরুন নিচের দিকে পড়বে। ঠিক আছে?
উদাহরণ যখন দিলাম, তীরটাকে আমরা ধরে রেখেছি, এক্ষেত্রে তার যে স্ট্রিংটা ছিল সেই স্ট্রিংয়ের যে স্থিতিস্থাপকতা, সেই স্থিতিস্থাপকতার জন্যই কিন্তু তার মধ্যে স্থিতিশক্তি উৎপন্ন হয়েছিল। বোঝা গেল? তো এই ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় জানতে হচ্ছে এই গতিশক্তি সম্পর্কে। দেখো, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, এই এম আর ভি মিলে তৈরি হয় কিন্তু আমাদের ভরবেগ। কি তৈরি হয়? ভরবেগ। তো ভরবেগ অর্থাৎ যাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, সেই পি এর রাশিমালাটা কি ছিল? এম ভি। অন্যদিকে আমি যদি গতিশক্তির কথা বলি, গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জি যেটা, তার রাশিমালা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। দেখো এই দুটোর মধ্যে আমরা কিরকম করে সম্পর্ক তৈরি করতে পারি? হাফ এম ভি স্কোয়ার, আচ্ছা আমি এখানে যদি বলি একটি এম ওপরে নিয়ে আসি, অর্থাৎ এম ভি স্কোয়ার ছিল, আমি যদি এম স্কোয়ার ভি স্কোয়ার লিখি, নিচে তো 2 হয়েছে, আর একটা এম আমার উপরে এক্সট্রা লেখা হয়েছে, তাই নিচে একটা 2m, নিচে 2m হয়ে গেল। এই এমভিটাই কি ছিল? আমাদের ভরবেগ। তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার কি হয়ে যাবে? ভরবেগের স্কোয়ার বাই 2, অর্থাৎ কাইনেটিক এনার্জি যেটা, সেটা হচ্ছে ভরবেগের স্কোয়ার বাই 2m এর সঙ্গে সমান। অর্থাৎ আমি যদি বলি পি স্কোয়ার সমান সমান, সেটা কি হবে? 2m ইন্টু ই কে। তাহলে পি সমান সমান কত হচ্ছে? পি সমান সমান হচ্ছে রুট ওভার 2m ইন্টু ই কে। তো এটাই হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। তো এটাই ছিল আমাদের কার্যক্ষমতা শক্তি ক্লাসের দ্বিতীয় পার্ট। এখানেই আমাদের এই চ্যাপ্টার সমাপ্ত হলো। নেক্সট টপিক, নেক্সট ভিডিও কি নিয়ে বানাবো সেটা অবশ্যই আমাকে জানাবেন।